শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? যদিও এখনকার বাস্তবতায় এটা একটা অবান্তর প্রশ্ন, কারণ দেশে বা বিদেশে সব মিলে বিশ্ব পরিস্থিতি বলা যায় না খুব একটা ভালো। দেশের কথা বলতে গেলে যে বৈষম্যহীনতার কথা বলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বৈষম্যহীনতার বা সেই বৈষম্যের বিলুপ্তি আমরা কোনো কিছুই দেখছি না। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাইডেন তার প্রেসিডেন্সি যখন গুটিয়ে আনবে, ঠিক সেরকম একটা সময়ে বিশ্বকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়ে যে ন্যাক্কারজনক কাজটা করেছে, প্রথমেই তার নিন্দা জানাচ্ছি। ইউক্রেনকে বাইডেন অনুমতি দিয়েছে আমেরিকান মিসাইল সে রাশিয়ার ভেতরে আঘাত করতে পারবে, এবং রাশিয়া বাধ্য হয়েছে নিউক্লিয়ার ডক্ট্রিনে আসার জন্য। এখন আসি আমাদের মূল প্রসঙ্গে, যে রাশিয়া নিউক্লিয়ার ডক্ট্রিনে গেল কারণ রাশিয়ার হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বিজ্ঞানী নিলস বোরের তত্ত্বাবধানে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানহাটন, যেটা আমরা গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ওপেনহেইমারের মধ্যে দেখতে পেয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে যে রাশিয়ার হাতে নিউক্লিয়ার ওয়েপন কিভাবে গেল। এই ইতিহাসটা আমাদের জানা দরকার, কারণ আধুনিক বিশ্বের ইতিহাসের যদি বলতে হয় কয়েকটি অন্যতম টার্নিং পয়েন্ট, সমস্ত সমীকরণের অন্যতম টার্নিং পয়েন্ট, এটা তার মধ্যে একটা। সেটা হচ্ছে যে যখন প্রজেক্ট ম্যানহাটনে পারমাণবিক বা আণবিক বোমা বানানোর পরীক্ষা নিরীক্ষা চলছে, গবেষণা চলছে, ঠিক তখন ওইখান থেকে পারমাণবিক বোমার ফর্মুলা এবং প্রযুক্তি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পাচার করেছিলেন ওই প্রজেক্টে যুক্ত থাকা কিছু মানুষ। তাদের ব্যাপারে আমরা যদি নেটে অ্যাটমিক স্পাই কাপল লিখে সার্চ দিই, তাহলে আমরা যে নামগুলো পাবো সেটা হচ্ছে জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গ। এই দুজন মানুষ কারিগরি জায়গাতে যুক্ত ছিলেন প্রজেক্ট ম্যানহাটনের, এবং তারা বিজ্ঞানী ক্লাউস ফুকস, এই চরিত্রটাকে ওপেনহেইমার সিনেমাতে দেখানো হয়েছে। ক্লাউস ফুকস এই পারমাণবিক অস্ত্র বানানোর পুরো প্রক্রিয়াটার সাথে, পুরো গবেষণাটার সাথে, পুরো প্রজেক্টের সাথে, প্রকল্পের সাথে যুক্ত ছিলেন একজন বিজ্ঞানী রিসার্চার হিসেবে, এবং উনি সমস্ত তথ্য উপাত্ত যাদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের এজেন্ট তখন এনকেভিডি, কেজিবির আগে যেটা ছিল, এনকেভিডির ইউএস অপারেটর সিমোয়ান সিমোনভ ওনার কাছে পৌঁছে দিতেন। সে দুজন হচ্ছেন জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গ, এবং ওনাদের মাধ্যমেই প্রজেক্ট ম্যানহাটনে ইউএসএ যেই গবেষণাগুলো করত নিউক্লিয়ার ওয়েপনের, সেই গবেষণায় লব্ধ সমস্ত আউটপুট, সমস্ত প্রযুক্তি, সমস্ত ডিজাইন সোভিয়েত ইউনিয়ন পেয়ে গিয়েছিল। এখন এখানেই প্রশ্নটা, এবং যে কারণে আজকের ভিডিওটা বানানো। যারা কাজটা করেছেন, আমরা যদি বলি জুলিয়ান এবং ইথেল রোজেনবার্গ, ক্লাউস ফুকস এবং আরও যারা যুক্ত ছিলেন, তারা কেউই সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার নাগরিক ছিলেন না। তারা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা ছিলেন ইংল্যান্ডের নাগরিক, কিন্তু তারপরও তারা সোভিয়েত ইউনিয়নকে কেন এই সুবিধাটা করে দিলেন? এখানে কমিউনিস্টদের আন্তর্জাতিকতাবাদের বিষয়টা উঠে আসে, যে যখন আমার রাষ্ট্র একজন দানব হয়ে উঠছে এবং বিশ্বের জন্য হুমকি হয়ে উঠছে, ঠিক তখন আমার সেখানে একটা ভারসাম্য আনা দরকার, এবং সেই ভারসাম্যটা আনতে গেলে আমার একজন দানবের বিপরীতে আমার আরেকজনকে শক্তিশালী লাগে। যেমন সাপ তেমন নেউলে। ঠিক এখানেই ঠিক সেম ব্যাপারটা, যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সাম্রাজ্যবাদী দানব হয়ে উঠছে, তো তাকে নিরস্ত্র করতে, তাকে ঠান্ডা রাখতে একটা শক্ত নিউলে দরকার। এবং ঠিক সে কারণে এত বড় প্রাণঘাতী অস্ত্র শুধু পৃথিবীতে একজনের হাতে থাকবে, সেটা তারা হতে দিতে চাননি। আর এভাবেই সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার প্রযুক্তিটা পেয়ে গেল। ওপেনহেইমার সিনেমাতে এই জিনিসগুলো দেখাবে না, কারণ স্বাভাবিকভাবে হলিউডের সিনেমা, সে তাদের নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডা অনুযায়ী তারা তাদের কথাবার্তা প্রচার করে। কিন্তু এই সিনেমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল, যে ওপেনহেইমার এই বিজ্ঞানীর অনুধাবন, যে এই মারণাস্ত্র কত ভয়াবহ হতে পারে মানব সভ্যতার জন্য,
সেই অনুধাবন থেকে ওপেনহেইমার যে কাজটা করেননি সেই কাজটা করেছেন জুলিয়ান এবং ইথেল রোজেনবার্গ, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তারা এই কাজ করার জন্য তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র 1953 সালে বিদ্যুতায়িত করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। তো তাদের যখন মৃত্যুদণ্ডটা আদালত থেকে রায় হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন জুলিয়াস রোজেনবার্গ সেই কাঠগড়ায় দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন যে দিস ডেথ সেন্টেন্স ইজ নট সারপ্রাইজিং, ইট হ্যাড টু বি, দেয়ার হ্যাড টু বি Rosenberg case because there had to be an intensification of the hysteria in America to make the Korean War acceptable to the American people. There had to be hysteria and a fear sent through America in order to get increased war budgets. And there had to be dagger thrust in the heart of the left to tell them that you are no longer gonna get 5 years for a Smith Act prosecution or 1 year to contempt of court, but we're gonna kill you. দেখেন, জুলিয়ান এবং ইথেল ওনারা কমিউনিস্ট ছিলেন বলেই মার্কিন সাম্রাজ্যবাদ কত বড় দানব হয়ে উঠছিল সেটা তারা বুঝতে পেরেছিলেন। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে কোরীয় যুদ্ধ, যেটা 1953 সালে সংঘটিত হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, সেই যুদ্ধ এখনও যুদ্ধবিরতিতে আছে। সে যুদ্ধটার কোনো সমাধান হয়নি। কেন হয়নি সেই হিস্ট্রিটা, সেই ইতিহাসটা জানা দরকার। যখন মূল কোরিয়া ভূখণ্ডের দক্ষিণাংশে জাপানিজ দখলদার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাদের যারা কোলাবোরেটর, আমরা যদি বাংলায় বুঝতে চাই যে কোরিয়ান রাজাকারেরা যারা জাপানিদের সাথে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার পরে তারা দক্ষিণাংশে কমিউনিস্ট নিধন শুরু করে। সেই নিধনের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে উত্তরে থাকা, কোরিয়ার মূল ভূখণ্ডের উত্তরে থাকা কমিউনিস্টরা যুদ্ধ ঘোষণা করে এই গণহত্যা বন্ধের জন্য, এবং সেখান থেকেই কোরীয় যুদ্ধের সূত্রপাত হয়। এবং কমিউনিস্টরা এগিয়ে আসছিল। আপনারা ম্যাপে দেখবেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার চেয়ে আকারে বড়, কারণ কমিউনিস্টরা তত বেশি জায়গা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। তখন এই মহান মার্কিন সাম্রাজ্যবাদ হুমকি দেয় চীন এবং কোরিয়াকে যে তারা যদি আর অগ্রসর হয় তাহলে কোরিয়া এবং চীনের পূর্বাংশে তারা জাপানের চেয়ে ভয়াবহ আণবিক বোমা ফেলে সব ধ্বংস করে দিবে। দিস ইজ হিস্ট্রিক্যালি ট্রু, এটা ইতিহাস প্রমাণিত সত্য, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। তখন কমিউনিস্টরা, চীনের এবং কোরিয়ার কমিউনিস্টরা তারা বাধ্য হয় যে তারা যেভাবে তাদের বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল সেই অগ্রযাত্রা বন্ধ করে দিতে, যাতে সাধারণ মানুষের প্রাণহানি না ঘটে হিরোশিমা নাগাসাকির মতন। তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে পৃথিবীতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আণবিক বোমা থাকতো তাহলে আজকে পৃথিবীর চেহারাটা এরকম থাকতো না। সারা পৃথিবী জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদের একক গুন্ডামি, একচ্ছত্র মাস্তানি সারা পৃথিবীকে মেনে নিতে বাধ্য করা হতো। ঠিক সেই জায়গাটাতে ভারসাম্য এনেছেন মহান নেতা কমরেড স্ট্যালিন, শ্রমিক শ্রেণীর অবিসংবেদিত নেতা কমরেড স্ট্যালিন। তিনি যখন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে পারমাণবিক পরাশক্তি হিসেবে পৃথিবীর সামনে দাঁড় করালেন। যখন দুই পক্ষের হাতে আণবিক বোমা আছে, কেউ ব্যবহার করে না, কিন্তু যদি একজনের কাছে থাকে সে সবসময় এটা ব্যবহারের হুমকি দিয়ে তার কর্তৃত্ব কায়েম করে রাখত। আশা করি কিছুটা হলে অনুধাবন করতে পেরেছেন যে সোভিয়েত ইউনিয়নের হাতে যে অ্যাটমিক স্পাইদের মাধ্যমে আণবিক বোমার ফর্মুলা পৌঁছে গেল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে, এটা মানবতার জন্য কত বড় একটা আশীর্বাদের ঘটনা ছিল। আমরা এখন পশ্চিমা সাম্রাজ্যবাদের খুব কদর্য নোংরা রূপ দেখছি ইউক্রেনে। তারা রাশিয়ার বিরুদ্ধে সেখানে প্রক্সি যুদ্ধ করতেছে তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য। তারা তাইওয়ানকে কেন্দ্র করে চীনকেও যুদ্ধের চাপের মুখে রাখতে চাচ্ছে। কিন্তু এত কিছুর পরও তার আণবিক বোমা দিয়ে কোনো হুমকি ধামকি দিতে পারছে না, কারণ রাশিয়ার আণবিক বোমা আছে। উত্তর কোরিয়া এবং চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আণবিক বোমার দিয়ে আঘাত করার হুমকি দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে চীন এবং উত্তর কোরিয়া দুজনই আণবিক শক্তিধর রাষ্ট্র।
আশা করি যে উত্তর কোরিয়ার হাতে কিভাবে আণবিক বোমা আছে, পারমাণবিক অস্ত্র আছে উত্তর কোরিয়ার হাতে, সেটার উত্তরও আপনারা কিছুটা হলেও এখান থেকে পেয়েছেন। আমরা চাই না পৃথিবী একটা আণবিক যুদ্ধের মাধ্যমে এই পৃথিবী মানবজাতি বা প্রাণ প্রকৃতি বা এই সমাজ ব্যবস্থা কোনো কিছু ধ্বংস হয়ে যাক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ঠেলে দিতে যাচ্ছে সেদিকে। পৃথিবীর জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এত ক্ষতিকর একটি উপাদান যে এর বিরুদ্ধে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, মার্কিন যুক্তরাষ্ট্র একটা সিস্টেম, একটা ব্যবস্থা, একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি হচ্ছে ইফ ইউ আর নট ইন দ্য টেবল ইউ আর ইন দ্য মেনু। এই যার নীতি, তার বিরুদ্ধে আসলে আমরা যারা তার দ্বারা ভিকটিম, তার কর্তৃত্ববাদীর শিকার হই, তাদের উচিত এক ধরনের সচেতন প্রতিরোধ দেশে দেশে গড়ে তোলা।